আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ম্যাক্রোইকোনমিক্সে আজকে একটা কন্টেন্ট নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে ডিফারেন্সেস বা ডিস্টিংগুইশ বিটুইন অথবা ডেভিয়েশন বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি। সহজ কথায় সহজ অর্থে জিডিপির সাথে জিএনপির কী পার্থক্য রয়েছে। আপনারা ইন্টারনেটে দেখবেন, এটার উপর অনেক বিস্তর আলোচনা আছে। এক একজন পার্থক্যকে এক এক অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে। কোথাও পার্থক্যের সংখ্যা বেশি, কোথাও পার্থক্যের সংখ্যা কম, কিন্তু এগুলোর মধ্যে যে শর্টকাট বেসিক কিছু পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিস্তারিত আরও বইতে আছে, বিভিন্ন শিটে আপনারা পাবেন, এখানে আপনারা পাবেন, কিন্তু যেগুলো না জানলেও নয় সেটাই আমাদেরকে আজকে আলোচনা করতে হবে। আমরা এই জিডিপি এবং জিএনপিকে প্রথমে সংজ্ঞা আকারে প্রকাশ করব। আমি প্রথম অংশে সংজ্ঞাটি লিখি নাই, কারণ বোর্ডে অত স্পেস হচ্ছে না, আমি সরাসরি পার্থক্যে চলে গেছি, কিন্তু সংজ্ঞা এক ধরনের পার্থক্য। ওকে, জিডিপি হচ্ছে, আমরা এটাকে একটা ছোটোখাটো অ্যাক্রোনিম বলি। অ্যাক্রোনিম হচ্ছে প্রত্যেকটা শব্দের আদ্যক্ষর, মানে প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দ, যেমন বিবিএ, এটা হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম হচ্ছে এনবিএ, অ্যাক্রোনিম হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেখানে গ্রস দিয়ে জি, ডোমেস্টিক দিয়ে ডি, প্রোডাক্ট দিয়ে পি, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, তো জিডিপি এবং জিএনপিকে সংজ্ঞায়িত করতে গেলে প্রথমে বলতে হবে জিডিপি। জিডিপি হচ্ছে, আপনারা জানেন যে গ্রস দিয়ে বোঝাচ্ছে মোট। আমরা বলি না গ্রস মানে একটা টোটাল ফিগার বোঝাচ্ছে মোট। ডোমেস্টিক মানে ঘরের ভিতরে, আভ্যন্তরীণ একটা দেশের ভিতরে যতটুকু প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন অথবা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, একটা শব্দ বি দিয়ে মানে প্রোডাক্ট বা প্রোডাকশন। সো আমি একটা দেশের ভিতরে একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে আমার দেশে যদি কোনো ফসল উৎপাদন হয় সেটা একটা অ্যাগ্রো ক্রপ। আমার দেশে যদি আমরা একটু গার্মেন্টস উৎপাদন করি সেটা একটা উৎপাদন। আমার দেশে যদি আমি এখন থেকে কম্পিউটারের পার্টস বানাই, সাইকেলের পার্টস বানাই, বা আমি যদি গাড়ির টায়ার উৎপাদন করি এটা একটা উৎপাদন, তাই না? এভাবে একটা দেশে অনেক ধরনের উৎপাদন পারে না। একটা উৎপাদনের সকল খাতকে চিহ্নিত করলাম। ফর এক্সাম্পল 15টা খাতকে চিহ্নিত করলাম। 15টা খাত থেকে আসা সমস্ত পণ্যদ্রব্য এবং সেবা সামগ্রীর সমষ্টি হচ্ছে একটা অর্থ বছরে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে এক বছরের জন্য সেটা ক্যালকুলেশন হয়। আপনারা জানেন যে ইকোনমিক্সের বাজেট হয় প্রতি বছর জুন জুলাই, এবং এগুলো হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। সুতরাং গ্রস ডোমেস্টিক প্রোডাক্টও আমি চিন্তা করব ফাইন্যান্সিয়াল ইয়ার, এক বছরে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। ওকে, সো জিওগ্রাফি বেসড জিডিপি হবে, তার মানে হচ্ছে যেটুকু উৎপাদন হবে সেটা যেন বাংলাদেশের সীমারেখার মধ্যেই, বাইরে না। যেমন ইন্ডিয়ায় কোনো কিছু উৎপাদিত কিছু আমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে আসবে না। পাকিস্তানে উৎপাদিত কিছু আমার জিডিপি নয়, আমেরিকা উৎপাদিত কিছু আমার জিডিপি। শুধু আমার দেশের সীমারেখার মধ্যে থাকা যাবতীয় প্রোডাকশনগুলো, সেটা সার্ভিসের প্রোডাকশন হোক, টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্ট, হ্যাঁ, কোনো ট্রেডিং সার্ভিস, ব্যাংক বিমা, যেখানে কোনো পণ্য নাই সেটা সার্ভিস সেটা হোক, অথবা গার্মেন্টস হোক, অথবা কোনো পণ্যদ্রব্য উৎপাদন হোক, কোনো একটা ব্রেড শপ হোক, পাউরুটি বানায়, যেটাই হোক পণ্য বা সেবা, সেটা দেশের সীমানার মধ্যে হতে হবে। দেশের সীমানার বাইরে গেলে সেটা আমার জিডিপি অন্তর্ভুক্ত নয়। এই জন্য জিডিপির প্রথম চিন্তা হচ্ছে এটা জিওগ্রাফি বেসড। জিওগ্রাফি বেসড মিনস আমার লোকেশনের ভিতরে, আভ্যন্তরীণ। আর যখন আমি জিএনপি ক্যালকুলেট করবো তখন আমি চিন্তা করবো একটা অর্থ বছরের কথা ঠিক, মোট উৎপাদিত দ্রব্য কথা ঠিক, মোট উৎপাদিত সার্ভিস কথা ঠিক, কিন্তু সেটা হবে আমার ন্যাশনালিটি, আমার জাতীয়তা, আমার বাঙালি ভাই কর্তৃক উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী। যেমন বাংলাদেশে একটা গার্মেন্টসের থেকে পাওয়া উৎপাদন আমাদের জিডিপিতে আসবে, কিন্তু বিদেশিরা যদি এরকম একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে নিজের উৎপাদন করে সেটা আমার জিডিপিতে আসবে, কিন্তু সেটা আমার জিএনপিতে আসবে না, কারণ তারা বিদেশি। কিন্তু যদি বাঙালি সেটা উৎপাদন করতো তাহলে সেটা আমার জিএনপির মধ্যে আসতো। শুধুমাত্র
বাইরে যেটা উৎপাদন করছে সেটাই জিএনপিতে আসবে। এখন ধরেন পুরো বাংলাদেশে আর কেউ কাজ করে না, সবাই বাঙালি, তাহলে সবগুলো জিএনপিতে আসবে। আবার পাকিস্তানে ইন্ডিয়ায় যে বাঙালি ফ্যাক্টরি দিয়েছে ওখান থেকে আয় আসছে, তারপরে বাঙালি ভাই ওটাও সে জিএনপিতে ঢুকবে। ওকে, আর ধরেন বাংলাদেশের সীমানায় আমরা কাজ করি, আবার কিছু বিদেশিও কাজ করে। এখন বিদেশি যে এখানে কাজ করতেছে ওটা আবার জিডিপিতে আসবে না, ওর জিডিপিতে আসবে কারণ সীমানার মধ্যে কাজ করে। ওকে, কিন্তু সেটা আবার জিএনপিতে আসবে না, কারণ হচ্ছে সে বাঙালি। বুঝতে পারলেন? স্যার জিওগ্রাফি পেজের ভিতরে যদি ফরেনারও যদি এখান থেকে ইনকাম করে তাহলে ওটাও কি আবার জিডিপির মধ্যে আসবে, সেটা আবার জিএনপির মধ্যে না, কারণ সে বাঙালি না। ওকে, আচ্ছা, তারপর দেখেন ব্রড কনসেপ্ট অ্যান্ড জিএনপি। এখন আমার দেশের যত উৎপাদন হচ্ছে আমার দেশের মধ্যে আসছে না, আবার আমি যদি বাইরে থেকে কোনো উৎপাদন পাই, কথা সেটা যদি কোনো বাঙালি করে সেটা জিডিপির মধ্যে আসবে না। কিন্তু একটা দেশের মধ্যে একটা বড় আকারের উৎপাদন যখন হয় সেটা একটু ব্রড কনসেপ্ট না? জিএনপি হচ্ছে ন্যাশনালিটি আপনাকে কি দিচ্ছে। বাঙালি দেশে আছে উৎপাদন করতেছে দেশের সীমার মধ্যে, জিডিপিতে আসবে, জিএনপিতে আসবে কারণ সে বাঙালি। আবার বাঙালি অস্ট্রেলিয়াতে গেছে ওখানে উৎপাদন করতেছে, টাকা পাঠাচ্ছে, এটা জিএনপিতে আসবে, কিন্তু জিডিপিতে আসবে না, কারণ এই লোক তো বাংলাদেশে অবস্থান করতেছে না। প্রবাসীদের আয় জিডিপিতে আসে না, কারণ সে তো বাংলাদেশের সীমানার মধ্যে নাই, কিন্তু সে মালয়েশিয়া থেকে টাকা পাঠাচ্ছে, সে বাংলাদেশে। আমার কনসেপ্ট হচ্ছে ন্যাশনালিটি। এখন আমার দেশের সীমানার মধ্যে টাকা উৎপাদিত না হলেও মালয়েশিয়ার টাকা এসে এখানে ঢুকতেছে, এটা একটা আয়, সেটা জিএনপি। কারণ বাঙালি ন্যাশনাল সে আয়টা করে পাঠাচ্ছে, যদিও সেটা বাংলাদেশের টেরিটরি বা সীমানার মধ্যে উৎপাদিত আয় নয়। বুঝতে পারলেন? এই জন্য আপনাকে কেউ যদি জব ইন্টারভিউতে জিজ্ঞেস করে তুমি কি ইকোনমিক্স পড়েছো, বলো তো যে বাঙালি প্রবাসী যারা আছে টাকা পাঠায় ওটা জিডিপিতে আসে কি আসে না, তো হচ্ছে কিন্তু এটা জিএনপিতে আসে, কারণ সে বাঙালি ন্যাশনাল, সে যে দেশেই থাকে, সে দেশের সীমানার মধ্যে টাকা উৎপাদন করলে জিডিপিতে আসবে, কিন্তু সে কিন্তু মালয়েশিয়ায় টাকা কামাচ্ছে, ওখান থেকে টাকা পাঠাচ্ছে, স্টিল এটা আসবে, কিন্তু জিডিপি আকারে না, এটা আসবে জিএনপি আকারে। ন্যাশনাল মানে কি? জাতীয়, তাই না? জাতীয়তা, জাতীয়, ন্যাশনালিটি ওই শব্দ থেকে আসছে। সুতরাং বাঙালি ন্যাশনাল সে যেখানে থাকে সে কামাবে, টাকা পাঠাবে, এটা ন্যাশনালিটি জিএনপির মধ্যে আসবে। ওকে, সকল প্রবাসীর আয় জিএনপির মধ্যে আসবে, জিডিপির মধ্যে। ওকে, তাহলে স্যার রেমিটেন্সের ক্ষেত্রে রেমিটেন্স আমাদের জিডিপি কে না, এটা জিএনপি কে, জিডিপি কে, প্রবাসী আয়টাই তো রেমিটেন্স, তাই না? আর সৌদি আরবে মানুষ কাজ করতে যায় না, অনেক টাকা বাইরে থেকে আসে সৌদি সরকারের কাছে, এটা কিন্তু তাদের একটা জিএনপির অংশ, তাই না? ফরেন কারেন্সিগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, খেয়াল করে দেখছেন? আচ্ছা, দেখেন তো এটা হচ্ছে ব্রড কনসেপ্ট। জিএনপি চেয়ে এটা একটু ন্যারো কনসেপ্ট, মানে শুধু ন্যাশনালিটির কথা চিন্তা করা হয়। তারপর হচ্ছে এখানে ডোমেস্টিক প্রোডাকশনকে মেজার করা হয়, সেটা পণ্যদ্রব্য হোক বা সার্ভিসে হোক, দেশের ভিতরে বা দেশের অভ্যন্তরে যত মানুষ যত ধরনের প্রোডাক্ট বানায়, যত ধরনের সার্ভিস বানায়, সবগুলোই ডোমেস্টিক প্রোডাকশনের অন্তর্ভুক্ত। ঘরের ভিতর বা আভ্যন্তরীণ প্রোডাকশন হচ্ছে জিডিপি, কারণ ফ্যাক্টরিটা বাংলাদেশে অবস্থিত। এখন কেউ জুতা বানাবে, কেউ হয়তো গার্মেন্টস বানাবে, বাংলাদেশে ছোটোখাটো জাহাজ শিল্প আছে, চিটাগং স্টেনমেন্ট শিপইয়ার্ডরা জাহাজ বানায়, সেটা আসবে। হ্যাঁ, এভাবে বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা ফুড আইটেম বানায়, এগুলো আসবে। সার্ভিস সেক্টর যেখানে কোনো কাঁচামাল, যেমন এই ধরেন টেলিকমিউনিকেশন, ফোনে কথা বললাম চলে গেল টাকা, কোনো পণ্য পাচ্ছি, ট্রান্সপোর্ট কিনতেছে, এখান থেকে গ্রিনল্যান্ড বাসে চিটাগং চলে গেলে টাকা দিয়ে দিলেন, বাসকে রেখে দিচ্ছেন, এগুলো হচ্ছে সার্ভিস। সেলুনে গেলে মানুষ কি পায়? সার্ভিস পায়, তাই না? চুলটা আপনি কি আপনি যদি বাসায় নিয়ে আসেন টাকার শুনে পায় না, আপনি শুধু চুলের সার্ভিসটা নিচ্ছেন, তাই না? কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রোডাক্ট সার্ভিস, যেমন ব্যাংক আপনাকে লেনদেন করতে সহায়তা করবে, ব্যাংককে আপনি বাসায় নিয়ে আসবেন, এটা কি প্রোডাক্ট কিনে ফেলছেন না, সার্ভিস, তাই না? এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সার্ভিস। জিডিপির মধ্যে পণ্যদ্রব্য
প্রোডাকশন ফার্মগুলো আসে, আবার সার্ভিসগুলো আসে। টেলিকমিউনিকেশন এত টাকা আয় করছে, ফর এক্সাম্পল টেলিকম, এটা বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের কাছ থেকে সে ফোন বিলটা নিচ্ছে, এটা তার জিডিপিতে আসে। অনেক ব্যাংক আছে, অনেক ব্যাংক বিদেশিকে সার্ভিস দেয়, বাংলাদেশি ন্যাশনালকে সার্ভিস দেয়, তাই না? কিন্তু দেশের ভিতরে তার অপারেশন, তাহলে সেটা জিডিপিতে আসবে না। দেশের বাইরে থেকে বাঙালি কোনো প্রতিষ্ঠানের আয়কর জিএনপিতে আসবে। আচ্ছা, তারপর দেখেন ন্যাশনাল প্রোডাকশন ইজ মেজার্ড। এখানে শুধু জাতীয়তা, আমি চিন্তা করতেছি ডোমেস্টিক না, আমার ন্যাশনালিটি হিসেবে বাঙালি কতটুকু প্রডিউস করতেছে। এখন দেশের বাইরে থেকে যখন কোনো ফরেন বা ন্যাশনাল টাকা পাঠায়, সেটা আমাদের ইকোনমিতে ঢুকে, সেটা তার প্রোডাকশন, তাই না? তার কন্ট্রিবিউশন, তার কোনো উপযোগ এখানে যোগ করার মতো একটা বিষয়। আপনার চাচা জার্মানিতে থাকে, সে টাকা পাঠাবে, এখন সে বাঙালি, এটা ওই নেশন হিসেবে বাংলাদেশি ন্যাশনালকে প্রবলেম, যেটা এটা ন্যাশনালিটি বেজ একটা ক্যালকুলেশন, সেটা ক্যালকুলেশন হবে বাঙালি জাতীয় কত হচ্ছে সেটা। তারপর হচ্ছে এনডিপি। এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট শব্দটা তখনই আসে যখন সেখান থেকে কিছু বাদ দেওয়া হয়। আমরা অ্যাকাউন্টিংয়ে দেখেন, অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমরা নেট সেলস কখন ট্যাক্স বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয়ের জন্য আমি যে কিছু বাদ দিই না, ট্যাক্স ট্যাক্সও বাদ দিই না, সেলস ট্যাক্স, তারপর একটা নেট কি আসে না, এই যে চিপসের গায়ে লেখা থাকে, প্যাকেটের গায়ে নেট ওজন 50 গ্রাম, এখন দেখা যাচ্ছে প্যাকেটের ওজন বলে দেওয়া হয়েছে 5 গ্রাম, ওগুলো বারটা দিয়ে ভিতরে চিপস আছে 50 গ্রাম, ওরা একটা বলে দিতেছে। মোবাইল ফোনের ভিতর থাকে একটা ইনট্যাক্ট মোবাইল ফোন কিনে দেখবেন যে নেট ওয়েট বলে দিল, ফোনটার ওয়েট কত, ব্যাটারি ওয়েট কত, ফোনটার ওয়েট কত, চার্জার ওয়েট কত, সব আলাদা। নেট ওয়েট হচ্ছে ফোনটা, বুঝতে পারলেন? তো একটু প্যাকেটের গায়ে লেখা থাকে। তো জিডিপির মধ্যে ওরা বলে যে তুমি যদি জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন কস্টটা বাদ দাও, তাহলে তুমি পাবা এনডিপি, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এখন প্রশ্ন হচ্ছে ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে যেটা শিখেছেন ইকোনমিক্সও তাই। যেমন আপনি একটা জায়গায় কোনো একটা ফ্যাক্টরি রান করতেছেন, ফ্যাক্টরিতে মেশিনটা একটু দুর্বল হয়ে যায় না, সেটার পিছনে মেরামত খরচ আসছে না, রক্ষণাবেক্ষণ চার্জ আসছে না, তো এগুলোর পিছনে একটা খরচ হয়, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন খরচ ইকোনমিক্স। আর অ্যাকাউন্টিংয়ের ডেপ্রিসিয়েশন হচ্ছে এই টেবিলটা 10 বছর ধরে আপনাকে সার্ভিস দিলে ক্রমে ক্রমে ক্ষয়িষ্ণু হয়ে যাবে, এটা হয়ে যাবে না, আমি রেডিমেডে চোখে দেখবো না, কিন্তু একদিন এটা পায়া ভেঙে যাবে, একদিন এটা নেটটা খুলে যাবে, একদিন কাঠটা নষ্ট হয়ে যাবে, তাই না? একদিন আঠাটা দুর্বল হয়ে যাবে, একদিন হয়তো সেটা ব্যবহার উপযোগী থাকবে না। এই যে ক্রমে ক্রমে একটা অ্যাসেট ফিক্স অ্যাসেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। ইকোনমিক্সও তাই, কিন্তু আমরা যখন একটা দেশে কোনো কিছু উৎপাদন করবো, আমরা মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ করবো না, যাতে মেশিনটা আবার ফার্দার কাজ করে। এই যে আমি সেটা রক্ষণাবেক্ষণের পিছনে কিছু টাকা খরচ করবো, তখন সেটা নাম হয়ে যাবে ডেপ্রিসিয়েশনের খরচ, অবচয় জনিত ব্যয়। আমরা একটা বাংলায় বলবো, ইকোনমিক্সের ভাষাটা একটু অন্যরকম, মূলধন রিলেটেড, মূলধন সম্পর্কিত ব্যয়। ওকে, কিন্তু আমি সেটাকে বারবার খাটাচ্ছি, এটা রক্ষণাবেক্ষণ খরচ আমার। সুতরাং একটা দেশ জিওগ্রাফিক্যালি এক বছরে যে 15 মাস সেবা সামগ্রী উৎপাদন করবে, সেখানে মেশিনের রক্ষণাবেক্ষণের কিছু ত্রুটি হবে, ওগুলো কিছু খরচ করতে হবে, মেশিনের ঠিক রাখার জন্য, ওটা হবে ডেপ্রিসিয়েশন কস্ট। এই কস্টটা বাদ থেকে আলটিমেটলি আমি আর জিডিপি টাকাটা পাবো না, সেটা খরচ হয়ে যাবে, তখন যেটা থাকবে সেটা হচ্ছে নেট ডোমেস্টিক। এটা খুব পিউরিফাইড একটা অ্যামাউন্ট, এটা দেখে আপনি বলতে পারবেন যে আসলে একটা দেশে কতটুকু ডোমেস্টিক প্রোডাকশন হলো আফটার প্রোভাইডিং দ্য ডেপ্রিসিয়েশন চার্জ, নেট কতটুকু। এনএলপি কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া। একই জিনিস, আমি কস্ট এখানে লিখতে পারেন আপনারা চাইলে। ডেপ্রিসিয়েশন একটা কস্ট। আপনারা হিসাব বিজ্ঞানে পড়ছেন না যে লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, দুইটা পার্টি থাকে, একটা পার্টি ডেবিট হয়, একটা পার্টি ক্রেডিট হয়, লেনদেন হয় দৃশ্যমান অদৃশ্যমান। 100 টাকা দিয়ে একটা ফর্ম কিনলেন, এটা একটা দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন হয় না। এই ডেপ্রিসিয়েশন
ফিক্স আছে, ক্ষয়ে 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 শেষ হয়ে যাচ্ছে। এটা আপনি রেডিলি ভাবে দেখতে পাচ্ছেন, কালের পরিবর্তন এটা হচ্ছে। আপনি এখানে আজকে পড়তেছেন মূল ওষারটা, এটা হয়তো 100 বছর পর ডেপ্রিসিয়েটেড হয়ে যাবে, এটার ব্যবহার করার মতো কিছু থাকবে। এটা এক সময় পুরাটা কর্তৃপক্ষ ভেঙে ফেলবে, এখানে আরো হাই রেস একটা বিল্ডিং হবে, নতুন নকশা থাকবে, তাই না? আরো অনেক টাকা ইনভেস্টমেন্ট হবে, জমির দাম আরো 10 গুণ বাড়বে, তাই না? রেডিলি এটা যে হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিন্তু এটা একটা লেজার, এটা চাকরি ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু বিবিএ স্টুডেন্ট বলতো একটা অদৃশ্যমান লেনদেনের উদাহরণ দাও তো। ডেপ্রিসিয়েশন, সুন্দর না? বুঝতে পারতেছেন তো? আচ্ছা, তারপর দেখেন the goods and services পণ্যদ্রব্য এবং সেবাসমূহ that are being produced, যেটা উৎপাদিত হয়েছে আউটসাইড দ্য ইকোনমি, আমার দেশের অর্থনীতির বাইরে, ইন্ডিয়া, পাকিস্তানে, হ্যাঁ দেন আঞ্চলিক জায়গায় আর এক্সপোর্টেড, কারণ সেটা আমার দেশের সীমানার মধ্যে উৎপাদিত হবে। সুতরাং জিডিপিতে তাই আসবে যেটা দেশের সীমানার মধ্যে উৎপাদিত হবে। আপনি এখান থেকে কুড়িগ্রাম গেলেন, ভারত এবং বাংলাদেশের সীমান্তে বর্ডারে আছেন, এই দাগটা হচ্ছে নাকি ইন্ডিয়া, এখানে একটা পা দিলে নাকি ইন্ডিয়া থাকা হয়, এখানে একটা পা দিলে বাংলাদেশে থাকা হয়। আপনি এখানে কোনো একটা কিছু উৎপাদন করবেন বাংলাদেশের সীমানা, সেটা জিডিপির অন্তর্ভুক্ত। সীমানা পার হয়ে কোনো কিছু উৎপাদন করলেন, সেটা বাংলাদেশের জিডিপিতে আসবে না, কারণ জিডিপি হচ্ছে জিওগ্রাফি বেস। এইভাবে কোনো পণ্যদ্রব্য এবং সার্ভিস সেটা নাকি আউটসাইড অফ দ্য ইকোনমি, আউটসাইড বাংলাদেশ উৎপাদন হচ্ছে, এটা কিন্তু কোনো জিডিপিতে আসবে আসবে না। আমি এটাই বুঝতে চাচ্ছি। তাহলে জিএনপিতে কি হবে? দ্যাট গুডস অ্যান্ড সার্ভিসেস, ভালো কথা, আগের মতো। দ্যাট আর প্রডিউস, ভালো কথা, আগের মতো। বাই দ্য ফরেনার লিভিং ইন দ্য কান্ট্রি ইজ এক্সপোর্টেড। এখন কোনো বিদেশি বাবু বাংলাদেশে এসে ব্যবসা করতেছে, সে কি বাঙালি? বিদেশি বাবু, সে তো বাঙালি না। তাহলে বাঙালি হলেই সেটা ন্যাশনালিটিকে এফেক্ট করতো, সেটা আসতো আমার জিএনপিতে, কিন্তু এখন সেটা আমার জিএনপিতে আসবে না, তাই না? কিন্তু সেটা আমার জিডিপিতে আসবে, কারণ সে আমার দেশের ভিতরে উৎপাদন করতেছে। বলে হ্যাঁ, কারণ সে আমাদের দেশের মাটি, পানি, বায়ু, এমপ্লয় সবাইকে ব্যবহার করে সে ব্যবসা করতেছে, তাই না? অবশ্যই আমার দেশের উৎপাদিত, তাই না? যদি এরকম হয় যে আপনার আমি এটা জিএনপিতে ক্যালকুলেট করবো কিনা এই প্রশ্ন আসে, তখন উত্তর হচ্ছে না, কারণ এই ফার্মটা তো বাংলাদেশি না, বাংলাদেশি মালিকানায় না, তাই না? বাংলাদেশি মালিকানা থাকতে হবে। ওকে, বুঝতে পারলেন? তাহলে বন্ধ করি রেকর্ডটা।